বাংলাদেশের রাজনীতিতে সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে যা অনেকের কাছেই একেবারে অবিশ্বাস্য এবং অকল্পনীয় বলে মনে হয়েছে। দীর্ঘদিনের নীরবতার পর অবশেষে মুখ খুলতে বাধ্য হয়েছেন তারেক রহমান। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে মানুষটি এতদিন ধরে একেবারে গুরুত্বপূর্ণ একটি জাতীয় ইস্যু নিয়ে চুপচাপ ছিলেন, তিনি হঠাৎ করে নিজের অবস্থান প্রকাশ করতে বাধ্য হলেন। আর এই পরিবর্তনের পেছনে কাজ করেছে জামায়াতে ইসলামের এক কঠিন হিসাব করা এবং কৌশলী রাজনৈতিক চাপ। দিনের পর দিন তারেক রহমানের এই নীরবতা সাধারণ মানুষের চোখে ধরা পড়ছিল। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে তীব্র সমালোচনা হচ্ছিল। মানুষ প্রশ্ন তুলছিল, এত বড় একটি ইস্যুতে কেন তিনি কোনো বক্তব্য দিচ্ছেন না? কোথায় তার অবস্থান? কেন তিনি এড়িয়ে যাচ্ছেন? এই প্রশ্নগুলো ধীরে ধীরে জনমনে ক্ষোভে রূপ নিতে শুরু করে। এমনকি অনেকেই মনে করছিলেন তিনি হয়তো ইচ্ছাকৃতভাবেই বিষয়টি পাশ কাটিয়ে যাচ্ছেন। বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল, যারা ক্ষমতায় এসেছে মাত্র ১.৫ মাসের কিছু বেশি সময় আগে, তাদের কাছ থেকে মানুষ স্বাভাবিকভাবেই স্পষ্ট অবস্থান আশা করেছিল। কিন্তু বাস্তবে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। বরং জামায়াতে ইসলামের মতো একটি দল খুব কৌশলে রাজনৈতিক মাঠে নিজেদের উপস্থিতি জোরালো করে তোলে এবং পরিস্থিতিকে নিজেদের অনুকূলে নিতে শুরু করে। এখানেই তৈরি হয় সেই প্রশ্ন, কিভাবে বিএনপি এমন একটি চালের কাছে কার্যত চাপে পড়ে গেল? আর কেনই বা শেষ পর্যন্ত তারেক রহমান নিজের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হলেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমাদের একটু পেছনে যেতে হবে। সাম্প্রতিক সময়ে জুলাই সনদ নামে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক আলোচনা শুরু হয়। শুধু সাধারণ মানুষের মধ্যেই নয়, এই ইস্যুটি জাতীয় সংসদ পর্যন্ত গড়ায়। এমনকি সংসদের অন্যান্য কার্যক্রম স্থগিত রেখে এই বিষয় নিয়ে ২ দফা বিস্তারিত আলোচনা হয়, একবার সরকারি দলের প্রস্তাবে, আরেকবার বিরোধী দলের উদ্যোগে। তারিখও নির্দিষ্ট, ৩১ এবং ৫। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই গুরুত্বপূর্ণ আলোচনার দিনগুলোতে তারেক রহমান ছিলেন সম্পূর্ণ নীরব। তিনি একটি শব্দ উচ্চারণ করেননি। এমনকি যখন পুরো দেশ এই ইস্যু নিয়ে উত্তপ্ত, তখনও তার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই নীরবতা সাধারণ মানুষের কাছে ধীরে ধীরে রহস্যময় এবং বিরক্তিকর হয়ে ওঠে। এর ফলও খুব দ্রুত দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা। কেউ কেউ তাকে ব্যঙ্গ করে বোবা প্রধানমন্ত্রী বলতেও শুরু করে, আবার কেউ কেউ তার নেতৃত্বের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলে। অনেকে সরাসরি তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মন্তব্য করে বলেন, এত জটিল বিষয় কি তিনি আদৌ ব্যাখ্যা করতে সক্ষম? আরও কঠিন ভাষায় কেউ কেউ অভিযোগ করে বসেন যে মুখস্থ স্ক্রিপ্ট ছাড়া তিনি নিজে থেকে কিছু বলতে পারেন না। এই ধরনের সমালোচনা, ব্যঙ্গ এবং প্রশ্নের মুখে পড়েও দীর্ঘ সময় পর্যন্ত তিনি নীরব ছিলেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। শুধু সাধারণ মানুষ নয়, বিরোধী দলের নেতারাও সংসদের ভেতরে বারবার এই বিষয়টি তুলতে থাকেন। তারা প্রশ্ন করেন, সংসদ নেতা উপস্থিত থাকা সত্ত্বেও কেন তিনি কোনো বক্তব্য দিচ্ছেন না? কেন এই গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি নিশ্চুপ? সংসদের ভেতরে এই নিয়ে তুমুল তর্ক-বিতর্ক হয়েছে, কিন্তু তাতেও যেন কোনো পরিবর্তন আসেনি। তারেক রহমান তখনও নিজের অবস্থানে অটল ছিলেন, নীরব, সংযত এবং প্রকাশ্যে কোনো মন্তব্য থেকে বিরত। কিন্তু রাজনীতির মাঠে সবকিছু এক অবস্থায় থাকে না, পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। আর ঠিক সেটাই ঘটল যখন জামায়াতে ইসলামী সরাসরি মাঠে নামার সিদ্ধান্ত নিল। পরিস্থিতির মোড় ঘুরতে শুরু করে ঠিক তখনই যখন জামায়াতে ইসলামী বুঝতে পারে বিএনপি জুলাই সনদ ইস্যুতে স্পষ্ট অবস্থান না নিয়ে এক ধরনের টালা বাহানা করছে। এই উপলব্ধি থেকেই তারা আর অপেক্ষা না করে সরাসরি মাঠে নামার সিদ্ধান্ত নেয়। তবে তাদের এই নামা ছিল না কোনো হঠকারী বা আবেগ নির্ভর পদক্ষেপ, বরং ছিল অত্যন্ত পরিকল্পিত, সুসংগঠিত এবং কৌশলগত। জামায়াত দেশের বিভিন্ন জেলায় জেলায় কর্মসূচি শুরু করে, কিন্তু লক্ষণীয় বিষয় হল, এটি ছিল না প্রচলিত অর্থে ভাঙচুর, অগ্নিসংযোগ বা সহিংসতার কোনো আন্দোলন, বরং তারা বেছে নেয় সম্পূর্ণ ভিন্ন একটি পথ। তারা গণসংযোগ শুরু করে, মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যায়, লিফলেট বিতরণ করে, ছোট ছোট সেমিনারও আলোচনা সভার আয়োজন করে। অর্থাৎ তারা সরাসরি জনগণের মন জয় করার দিকে মনোযোগ দেয়। এই পদ্ধতিটি ছিল অত্যন্ত কার্যকর, কারণ তারা শুধু আন্দোলনই করেনি, বরং একটি নির্দিষ্ট বার্তা খুব পরিষ্কারভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছে। আর সেই বার্তাটি ছিল বিএনপি এবং তার নেতৃত্বকে ঘিরে। তারা সাধারণ মানুষের মধ্যে এই ধারণা ছড়িয়ে দিতে সক্ষম হয় যে বিএনপি প্রতিশ্রুতি রক্ষা করে না, তারা দ্বিচারিতা করে এবং তাদের রাজনৈতিক অবস্থান বিশ্বাসযোগ্য নয়। ধীরে ধীরে এই বার্তাটি জনমনে প্রভাব ফেলতে শুরু করে।
মানুষ বিষয়টি নিয়ে ভাবতে শুরু করে, আলোচনা করতে শুরু করে এবং এক পর্যায়ে অনেকেই এই বক্তব্যকে সত্য বলে মেনে নিতে শুরু করে। রাজনীতিতে সবচেয়ে বড় শক্তি হলো জনমত, আর সেই জনমত যখন বিপরীতে যেতে শুরু করে তখন সেটি যে কোনো ক্ষমতাসীন দলের জন্য বড় ধরনের সতর্ক সংকেত। জামায়াত ঠিক এই জায়গাতেই আঘাত করেছে। তারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করেই, কোনো বড় ধরনের সংঘর্ষে না গিয়েই শুধুমাত্র ধারাবাহিক প্রচারণার মাধ্যমে একটি শক্তিশালী জনমত তৈরি করে ফেলেছে। আর এই জনমতই বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ভাবুন, একটি সরকার মাত্র 1.5 মাস আগে ক্ষমতায় এসেছে। এই স্বল্প সময়ের মধ্যেই যদি সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক প্রতিপক্ষ সবাই তাদেরকে অবিশ্বাস করতে শুরু করে, তাহলে সেই সরকারের জন্য পরিস্থিতি কতটা অস্বস্তিকর হয়ে উঠতে পারে। ঠিক এই বাস্তবতায় সামনে এসে দাঁড়ায় বিএনপির জন্য। তারেক রহমান এবং দলের শীর্ষ নেতারা বিষয়টি খুব দ্রুত অনুধাবন করতে পারেন। তারা বুঝতে পারেন এই অবিশ্বাস যদি আরও গভীর হয় তাহলে তা ভবিষ্যতে তাদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। কারণ রাজনীতিতে ইমেজ বা ভাবমূর্তি একবার নষ্ট হয়ে গেলে সেটি পুনরুদ্ধার করা অত্যন্ত কঠিন। এই অবস্থায় সবচেয়ে বড় ভয়ের জায়গাটি ছিল বিশ্বাসযোগ্যতা। মানুষ যদি একবার বিশ্বাস করে ফেলে যে একটি দল কথা রাখে না, তাহলে সেই দলের প্রতিটি ভবিষ্যৎ প্রতিশ্রুতিও প্রশ্নবিদ্ধ হয়ে যায়। জামায়াতের প্রচারণা ঠিক এই বিশ্বাসযোগ্যতার জায়গাটিকেই টার্গেট করেছিল এবং সেখানেই তারা সফল হয়েছে। অনেকের মধ্যেই তখন এমন ধারণা তৈরি হতে শুরু করে যে তারেক রহমান গণভোটে একটি অবস্থান নিলেও বাস্তবে হয়তো ভিন্ন কিছু করার পরিকল্পনা করছেন। কেউ কেউ ভাবতে থাকে জুলাই সনদকে হয়তো শেষ পর্যন্ত বাস্তবায়নই করা হবে না, বরং কোনো না কোনোভাবে এটি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। এই সন্দেহ এবং অবিশ্বাসই ধীরে ধীরে বড় সংকটে রূপ নিতে থাকে। এমন পরিস্থিতিতে চুপ করে থাকা আর সম্ভব ছিল না, কারণ নীরবতা তখন আর কৌশল হিসেবে কাজ করছিল না, বরং সেটি দুর্বলতা হিসেবে ধরা পড়ছিল। আর এই চাপই শেষ পর্যন্ত তারেক রহমানকে নিজের অবস্থান স্পষ্ট করতে বাধ্য করে। অবশেষে তিনি মুখ খুললেন, এবং শুধু মুখই খুললেন না, বরং সম্পূর্ণ ভিন্ন এক সুরে কথা বললেন। ঢাকা সেনাবাসে প্রধানমন্ত্রীর এক দরবারে বক্তব্য দিতে গিয়ে তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন যে জুলাই সনদে যেভাবে স্বাক্ষর করা হয়েছে তার প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। এই বক্তব্যের মাধ্যমে তিনি একটি পরিষ্কার বার্তা দিতে চেয়েছেন, সরকার কোনো ধরনের আংশিক বাস্তবায়নের পথে যাবে না, বরং চুক্তিতে যেভাবে উল্লেখ আছে ঠিক সেভাবেই সেটি কার্যকর করা হবে। অর্থাৎ এখানে আর কোনো ব্যর্থতা রাখা হলো না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘোষণাটি ছিল একটি গুরুত্বপূর্ণ মোড়। বিশেষ করে গণভোটের প্রেক্ষাপটে এটি একটি ইতিবাচক সংকেত হিসেবেই দেখা হয়, কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের মতামতের ভিত্তিতে গৃহীত কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। এটাই স্বাভাবিক প্রত্যাশা। তবে এখানেই একটি বড় প্রশ্ন উঠে আসে, কারণ খুব বেশি দিন আগের কথা নয়, বিএনপির অনেক শীর্ষ নেতা এই জুলাই সনদ ইস্যুকে তেমন গুরুত্বই দেননি। কেউ কেউ এটিকে তাচ্ছিল্যের সুরে উড়িয়ে দিয়েছিলেন। এমনকি বলা হয়েছিল এটি বড়জোর অতীতের কোনো রাজনৈতিক রূপরেখার মতো একটি বিষয়, এর বেশি কিছু নয়। কিন্তু সময়ের ব্যবধানে সেই একই নেতারাই এখন সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিতে বাধ্য হচ্ছেন। তারা বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। এই হঠাৎ পরিবর্তনের পেছনে যে চাপ কাজ করেছে সেটি এখন আর কারও অজানা নয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, জামায়াতের এই জেলা পর্যায়ের শান্তিপূর্ণ কর্মসূচি দেখে তারেক রহমান এতটা চাপে পড়লেন কেন? বাস্তবিত দেখা গেছে এই আন্দোলনের কারণে দেশের স্বাভাবিক কার্যক্রমে তেমন কোনো বিঘ্ন ঘটেনি। কোথাও বড় ধরনের যানজট তৈরি হয়নি, সহিংসতা বা বিশৃঙ্খলার ঘটনাও ঘটেনি। সবকিছুই ছিল নিয়ন্ত্রিত, সুশৃঙ্খল এবং পরিকল্পিত। তাহলে ভয়ের কারণটা কোথায়? এর উত্তর একটাই, বিশ্বাসযোগ্যতা। রাজনীতিতে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানুষের বিশ্বাস, আর সেই বিশ্বাস যখন টলতে শুরু করে তখন সেটি যে কোনো সরকার বা রাজনৈতিক দলের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়ায়। জামায়াতের প্রচারণার ফলে সাধারণ মানুষের মনে একটি ধারণা সুপ্তভাবে গেঁথে যেতে শুরু করেছিল যে বিএনপি হয়তো তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে না। মানুষের মধ্যে এমন কথাও ছড়িয়ে পড়ে যে গণভোটে সমর্থন দিলেও বাস্তবে হয়তো তারেক রহমান ভিন্ন কোনো পরিকল্পনা করছেন। কেউ কেউ সন্দেহ করতে শুরু করে জুলাই সনদকে হয়তো ধীরে ধীরে অকার্যকর করে দেওয়া হবে, কিংবা কোনো কৌশলে এটি পাশ কাটিয়ে যাওয়া হবে। এই যে অবিশ্বাসের বীজ রোপিত হচ্ছিল, সেটি ছিল সবচেয়ে বড় বিপদের সংকেত। তারেক রহমান ঠিক এই জায়গাটি উপলব্ধি করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যদি এখনই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে ভবিষ্যতে এর প্রভাব আরও গভীর হতে পারে।
তাই নিজের ভাবমূর্তি রক্ষা করা এবং রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখার স্বার্থেই তাকে প্রকাশ্যে এসে প্রতিশ্রুতি দিতে হয়েছে। তবে এখানেই শেষ নয়। এখন নতুন করে আরেকটি প্রশ্ন সামনে চলে আসে। তিনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেটি কি সত্যিই বাস্তবায়িত হবে, নাকি এনে শুধুই পরিস্থিতি সামাল দেওয়ার একটি কৌশল? এই প্রশ্নের পেছনেও রয়েছে অতীতের কিছু অভিজ্ঞতা। কারণ এর আগেও বিএনপি এবং তাদের নেতৃত্বের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে যে তারা অনেক সময় প্রতিশ্রুতি দিলেও সেটি বাস্তবায়ন করেনি। উদাহরণ হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটি প্রায়ই আলোচনায় আসে। অতীতে যখন এই বিষয়টি নিয়ে ঐক্যমত তৈরি হয়েছিল, তখনও পরে সেই অবস্থান থেকে সরে যাওয়ার অভিযোগ রয়েছে। এই ইতিহাস মাথায় রেখেই অনেকেই এখন সতর্ক অবস্থান নিচ্ছেন। তারা বলছেন, শুধু কথাই নয়, বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ দিতে হবে। কারণ রাজনীতিতে চূড়ান্ত বিচার হয় কাজের মাধ্যমে, কথার মাধ্যমে নয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়সীমা। জুলাই সনদ বাস্তবায়নের জন্য নির্দিষ্ট করে 180 দিনের একটি সময় বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ 6 মাসের মধ্যেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এই সময়সীমা পার হয়ে গেলে অতিরিক্ত সময় নেওয়ার সুযোগ নেই বললেই চলে। এই ধরনের সময়সীমা রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি সরকারের উপর একটি দৃশ্যমান চাপ তৈরি করে। জনগণ তখন নির্দিষ্ট সময় ধরে অপেক্ষা করে এবং সময় শেষ হলে তারা ফলাফল দেখতে চায়। ফলে সরকার চাইলে বিষয়টি দীর্ঘসূত্রিতায় ফেলতে পারে না, কমপক্ষে তাত্ত্বিকভাবে। এর আগে বিভিন্ন সময়ে সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হলেও সবগুলো বাস্তবায়িত হয়নি। কিছু হয়েছে, কিছু মাঝপথে আটকে গেছে। তাই স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটি সংশয় কাজ করে, এই ক্ষেত্রেও কি একই ঘটনা ঘটবে? তবু আশার জায়গা একেবারে নেই তা নয়। অনেকেই এখনও বিশ্বাস করতে চান এই 6 মাসের মধ্যেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে। কারণ রাজনৈতিক চাপ, জনমত এবং আন্তর্জাতিক কিছু বলা যায় না। রাজনীতিতে শেষ মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি বদলে যেতে পারে। এখানে জামায়াতে ইসলামের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তারা যদি এই চাপ অব্যাহত রাখে, তাহলে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগোতে বাধ্য হতে পারে। কিন্তু যদি এই চাপ কমে যায়, তাহলে আবারও অবস্থান পরিবর্তনের ঝুঁকি তৈরি হতে পারে। আপনাদের মতামত অবশ্যই গুরুত্বপূর্ণ, তাই কমেন্টে জানাতে ভুলবেন না।